এটা হচ্ছে আমাদের গৃহদেবতা, আমাদের পরমানন্দ পান্ডা। উনি উড়িষ্যা থেকে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রা দেবীকে হেঁটে হেঁটে মাথায় করে নিয়ে এসেছিলেন। তারপরে থেকে এখানে আমাদের সেবা চলে আসছে। পুরীর আমরা জগন্নাথ মন্দিরে যে প্রভু জগন্নাথের হ্যাঁ, ওই যে ইয়ে হয়, ওই সেইখান থেকে কিছু অবশিষ্ট কাঠে ওই বিগ্রহটা তৈরি হয়। আমি এখন বর্তমানে যে মন্দিরে বসে রয়েছি, আনুমানিক এই মন্দিরের বয়স কিন্তু প্রায় 250 থেকে 300 বছর। তবে এটাও সত্যি যে যদি যথাযোগ্য নথি বের করা যায় আজকের দিনে দাঁড়িয়েও, তাহলে নাকি এই মন্দিরের বয়স অনেকের মনে হয় যে 250-300 বছর নয়, হয়তো তার থেকেও প্রাচীন বেরোবে। তো মন্দিরের বয়স যাই হোক না কেন, বিষয় সেটা নয়। বিষয় এটাই যে এত একটা প্রাচীন মন্দির হওয়া সত্ত্বেও যথাযোগ্য প্রচারের অভাবে না এই মন্দিরটা আজও অনেকের কাছেই অধরাই থেকে গেছে। তাই আমার একটা ছোট্ট প্রচেষ্টা, টেম্পলস অফ বেঙ্গল, যার মাধ্যমে আপনারা যারা দেখে থাকেন আমার চ্যানেলের ভিডিও তারা জানেন, এই টেম্পলস অফ বেঙ্গল এমন একটা প্ল্যাটফর্ম আমার কাছে, যার মাধ্যমে আমি বাংলার বুকে ছড়িয়ে থাকা এরকম বিভিন্ন জানা অজানা মন্দিরের সন্ধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটাও এরকমই একটি বিষয়ের ওপর হতে চলেছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একদম অবশেষে বলবো, যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এরকম মূল্যবান রত্ন সন্ধান প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে আপনাদের মূল্যবান শেয়ারিং এর মাধ্যমে। আর একদম অবশেষে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে আর একদম কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একদম শুরু থেকে শুরু করি। প্রথমেই বলি, এই যে মন্দির, এত প্রাচীন এই মন্দিরে আপনারা কিভাবে খুব সহজেই চলে আসতে পারবেন। দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার রোডে। আর এই যে সিগন্যালটা দেখছেন, এই যে ক্রসিংটা, এটা হচ্ছে কিন্তু বেহালা শখের বাজারের যে ক্রসিং সেটা। আর এটা হচ্ছে পুরোটা ডায়মন্ড হারবার রোড, যার এই বাঁদিকের অংশটা সোজা চলে যাচ্ছে ঠাকুরপুকুর, জোকা, আমতলা ওই দিকটা। তো আপনারা যদি ঠাকুরপুকুর, জোকা, আমতলা ওই দিক থেকে আসেন, তাহলে রাস্তার ওপারে নেবে, এই শখের বাজার ক্রসিংয়ে নেবে, রাস্তাটা পার হয়ে আমি এখন যে ফুটে এসেছি দাঁড়িয়ে রয়েছি সেই ফুটে চলে আসতে হবে। আর এই ডায়মন্ড হারবার রোডেরই এই যেদিক থেকে বাসগুলো আসছে, এই দিকটা চলে যাচ্ছে সোজা তারাতলা, মাঝেরহাট, হাওড়া, ধর্মতলা ওই দিকটা। অর্থাৎ যারা আপনারা হাওড়া, ধর্মতলার দিক থেকে আসবেন তারা এই যে ক্রসিংটা এখানে নেমে যাবেন। আর যারা মেট্রোয় আসবেন মনে করছেন, তারা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম লাইনের মেট্রো ধরে একদম চলে আসবেন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে, এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু এই শখের বাজারের মোড়ে আসার অটো পেয়ে যাবেন। তো এই শখের বাজার সিগন্যালে জাস্ট নেবে এই ফুটে, যে ফুটে অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি, এদিক দিয়েই কিন্তু একটা রাস্তা ঢুকে যাচ্ছে। দেখুন ডান দিকে, এই যে ডান দিকের রাস্তাটা ঢুকছে, জাস্ট ঢুকে গিয়েই কিন্তু আপনাদের ডান হাতেই পেয়ে যাবেন আজকের আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ এই মন্দিরটি। দেখুন, জাস্ট ঢুকে এসেই কিন্তু একদম ডান হাতেই রয়েছে এই মন্দিরটি। এখানকার স্থাপিত সন এখানে দেওয়া রয়েছে 1318 সাল। আর বর্তমানে এক্ষুনি এই মন্দিরটা বন্ধ রয়েছে, যেহেতু আমি দুপুরের সময় এসেছি। তো একটু অপেক্ষা করে যাব আমি, সন্ধ্যেবেলা মন্দিরটা খুললে আপনাদেরকে তারপর মন্দিরের ভিতরের অংশটাও দর্শন করাবো। তো এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। আর এই রাস্তাটাই দেখুন, সোজা চলে গেলে কিন্তু চলে যাচ্ছে জেমস লং সরণিতে। আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু বাঁ হাতে বরিশা ক্লাবের যে দুর্গাপুজো আপনারা দেখতে আসেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। আর মহানায়ক উত্তম কুমার থেকে অটো ধরলে শখের বাজারের অটো কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েই আপনাদেরকে এই শখের বাজার সিগন্যালে নামাবে। তো আপনারা ঠিক এই মন্দিরের সামনেই নেমে যেতে পারেন। আর দেখুন, এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। আপনাদেরকে তো দিনের বেলা দেখিয়েছিলাম, তখন মন্দিরটা বন্ধ ছিল। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরের চূড়া। একটু অন্ধকারে বুঝতে হয়তো অসুবিধা হবে, তো তার মধ্যেই আপনাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের চূড়া। আর একদম ছোটোখাটো যেরকম বললাম মন্দিরটা, মন্দিরের পাশেই কিন্তু রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই ধূপ মোমবাতি যদি আপনারা এখানে জ্বালান, তো এই নির্দিষ্ট স্থানে অবশ্যই কিন্তু ধূপ মোমবাতিটা আপনাদেরকে রেখে দিতে হবে। আর এই হচ্ছে কিন্তু মন্দিরের যে বাইরের অংশ। দেখুন, এই মন্দির বরিশা শখের বাজার স্থাপিত সন 1318 সাল। তো আনুমানিক 1318 মানেও কিন্তু এই মন্দির প্রায় 115-16 বছর হচ্ছে। কিন্তু এরও আগে এই মন্দিরের ইতিহাস রয়েছে, কিন্তু নথিপত্র সেইভাবে পাওয়া যায়নি। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই মন্দির আনুমানিক প্রায় 250-300 বছর, অনেকে আরো প্রাচীন মনে করেন। তো চলুন প্রবেশ করা যাক মন্দিরে। এইদিকেই কিন্তু একদম প্রবেশ করেই প্রথমে বাঁ হাতে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এখানে কিন্তু যারা শিব পুজো করতে চাইবেন, তাদের সকাল 8:30 থেকে দুপুর 12টার মধ্যে আসতে হবে। এখানে দেখুন সময়াবলী দেওয়া রয়েছে। আর বাকি একদমই ছোটোখাটো যেরকম বললাম মন্দির, এখানে নানান ধরনের ঠাকুরের ছবি, ফটো ফ্রেম দেওয়া রয়েছে। আর একদম মন্দিরের ঠিক ডান অংশে কিন্তু বজরংবলী
প্রতিষ্ঠিত রয়েছেন। এই হচ্ছে বজরংবলী, অপূর্ব সুন্দর বিগ্রহ। আর ঠিক মন্দিরের একদম এই গেটের পাশেই কিন্তু রয়েছে মা তারা। এখানে কিন্তু মা তারার একটি ছোট বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে, ওপরে ফটো ফ্রেম রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ সেটা, আর এই হচ্ছে মন্দিরের মূল অংশ। আর এখানে কিন্তু দেখুন আরো এরকম জগন্নাথ দেব থেকে শুরু করে রাধাকৃষ্ণ, রামকৃষ্ণদেব, এরকম প্রচুর কিন্তু ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি প্রভু জগন্নাথ দেবকে এবার দেখাই। এই হচ্ছে মূল বিগ্রহ। একটু তার আগে একটু আপনাদের সাজটা দেখাই। দেখুন অপূর্ব সুন্দর একটা সাজ, ছোটখাটোর মধ্যে কিন্তু খুবই দৃষ্টিনান্দনিক। এবং এই বিরাজমান রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। জয় জগন্নাথ। আমি শখের বাজার জগন্নাথ মন্দির থেকে পঞ্চম পিঢ়ি হিসাবে, আমি সেবাত হিসাবে। আমার পাশে বসে আছেন চতুর্থ পিঢ়িতে সুখদেব পান্ডা। নমস্কার কাকু। নমস্কার। এটা হচ্ছে আমাদের গৃহদেবতা, আমাদের পিঢ়ি পরে পিঢ়ি আমরা সেবায়ত। আর এইটা হচ্ছে আমাদের পারম্পরিক পুজো পদ্ধতিতে আমরা জগন্নাথ পুজো করে আসি। এটা আমাদের পরমানন্দ পান্ডা, উনি উড়িষ্যা থেকে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রা দেবীকে হেঁটে হেঁটে মাথায় করে নিয়ে এসেছিলেন। আর ওই তারপরে থেকে এখানে আমাদের সেবা চলে আসছে দীর্ঘতম। এটা কোনো আমি প্রপার ডেট বলতে পারছি না, কিন্তু এটা দীর্ঘতম তরে বহু প্রাচীন মন্দির আছে। বর্তমান সময়ে আমার বাবা এখন মন্দিরটাকে পরিচালনা করেন। আগে এটা অনেক খড়ের ঘর ছিল, তারপরে টিনের ঘর, তারপরে পরবর্তীকালে এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করা হয়। এখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাও তবে 100 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, বাইরে একটা ফলক রয়েছে যেখানে দেখলাম 1318। এটা হচ্ছে পুনর্নির্মাণ যে ডেটটা লেখানো হয়। আচ্ছা, মানে আরো আগে মন্দির। হ্যাঁ, যখন পরমানন্দ পান্ডা নিয়ে আসেন তখন কিছুই ছিল না, পাশে একটা শখের বাজার মার্কেট ছিল। তখন এইখানে একটা শুধু আস্থান করে, শুধু উনি জগন্নাথকে বসিয়েছিলেন, উনি একটু খড়ের ঘর করে এখানে বসেছিলেন। তো তাই এইটাই একটা একটা ইজমাইল প্রপার্টি মতন ছিল। তো এইটা রায়চৌধুরী বংশধরই ছিল। তো ওরা পরবর্তীকালে আমার যখন ওনার ছেলে যখন আসেন পুরুষোত্তম পান্ডা, ওনাকে হস্তান্তরিত করেন। যে এটা ঘরবাড়ি দলের হিসাবে ওনাকে হস্তান্তরিত করেন। এই জন্যই করেন যেরকম উনি পরবর্তীকালে ওনাকে কেউ যেরকম কিছু না করতে পারেন। আচ্ছা, ওনাকে পুরো স্থায়ীভাবে ওনাকে করিয়ে দিয়েছিলেন। তারপরে আমার দাদু যিনি, উনি বনমালী পান্ডা, তারপরে এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন। তারপরে বর্তমান সময় আমার বাবা এখন চালান। তো তারপরে উত্তরাধিকারের হিসাবে, পরম্পরা হিসাবে যেরকম চলে তো সেরকমই চলবে। ওনার দুইজন ভাই ছিলেন। তো পরমানন্দ পান্ডা ওনার যে ভাই ছিলেন, উনি কি করতেন না, পুরী থেকে দুজন একটা একটা করে ঠাকুর আনতেন, এনে এখানে রেখে দিয়ে পথুরিয়া হাটাতে একটা সেখানে জগন্নাথ মন্দির আছে। এখন ওদের একটু অস্তিত্ব মনে হয়, একটু ওদের ঠাকুর পরিবর্তিত করেছেন, সেখানেও একটা মন্দির আছে। ভাই মানে ওদের কিছু একটা রিলেটিভ ভাই মতন ছিলেন উনি। তো তারপরে উনি সেখানে এনে প্রথমত ঠাকুর রেখেছিলেন, তারপরে পরবর্তীকালে এখানে আনেন ঠাকুর। তো এইখানে যখন আনেন, তো তারপরে এখানেই আমি প্রথম থেকেই বলছিলাম কি এখানে এনে খড়ের ঘর করে সেখানে ঠাকুর রেখেছিলেন। রেখে তারপরে ওনার মতন পূজা পদ্ধতিতে উনি চালিয়ে এসেছেন। তখন তো আর সেরকম তো অত মডার্ন কালচার ছিল না। ওই ওনার যেরকম সেবা যেরকম পারতেন তো সেই মতন সেবা করতেন। তার পরবর্তীকালে পুরুষোত্তম পান্ডা আসলেন, উনি তারপরে ওই প্রপার্টিটা ওনার হাতে আসে। তো তাই ওই পরমানন্দ পান্ডা ওনার হাতে যখন আসেন, তারপরে আমার দাদু যখন আসেন, তো এই মন্দিরটাকে ঠিক মতন গুছিয়ে তারপর পরবর্তীকালে আমাদের এইদিকে হনুমানজি, তারামা, শিব ঠাকুর, এদিকে আমরা একটু তারপরে ঠাকুর বাড়িয়েছি। তারপরে মন্দিরটাকে ওই সব যজমানদের জন্য খোলানো হয়েছে। তারপরে আসেন এই যে আমার যে পরমানন্দ পান্ডা ছিলেন। আর আমাদের মন্দিরে সময়ে যদি বলতে চান, এই সকাল 6টা থেকে এসে মঙ্গলারতি হয়ে যায়। মঙ্গলা শয়ন থেকে ঠাকুরকে তোলা হয়, তারপর মঙ্গলারতি হয়ে যায়। হবার পরে ভক্তদের জন্য 8টার সময় মন্দির খোলে। যদি পুজো দিতে কেউ আসতে চান তো সকাল 8টা থেকে দুপুর 1টা 30, আবার বিকাল 6টা থেকে 9টা এরকম আসতে পারেন। ওই 8টার পরে ঠাকুরের সেবা চলে। সকাল 10টা-11টার সময় আমাদের যে সকালের যে ভোগটা হয়, সকাল ধূপ, ওটা সেবা বলা, ওটা আপনাদের ওই ফল মিষ্টি ভোগ লাগে। তারপরে দুপুরবেলা অন্ন ভোগ লাগানো হয়।
ওটা 2টো হয়ে যায়, কখনো 2:30 হয়ে যায়, সময়ের ভিতরে ইয়ে করতে হয়। আর তারপরে আবার সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা 8টার সময় সন্ধ্যা আরতি হয়ে যায়। তারপরে আবার ওই 9টা পর্যন্ত লোকেরা আসে বলে, এখন তো এটা তো শহরের ভিতরে মন্দির, তো ওই সময় আর বন্ধ করা যায় না, তো ওই 9টার সময় মন্দির বন্ধ হয়। আমরা যজমানকে নিজের হিসাবে মানি, এখানে উঁচু নিচু কিছু দেখা যায় না। আপনার জাতি ধর্ম আমিও দেখি না, এটাও আমি মানি না। তো আমি জানি যারাই জন্ম হয়েছে এই ভারতবর্ষে, যারাই জন্ম হয়েছে সবাই সনাতন, আমি এইটাই সবাইকে বলি। তো আমরা তারপরে নিজের নিজের চিন্তাধারা হিসাবে নিজের নিজের বিভাজন হয়েছে, এটাই আমি মানি। তো এবার বাবা কিছু যদি বলতে চান, বাবা কিছু বলবেন। আমাদের এটা দরজা খুলে দিয়েছি, একটা ঘর বাড়ি দলিল আছে, ঘর বাড়ি দরজা খুলে একটা ঘরে মন্দির হিসাবে পুজো পুজো করছি, ঘরেই মন্দির। এটা কোনো পাবলিক কোনো গভর্নমেন্ট লাইন কিছু না এটা। আর জগন্নাথ রথ হয়, আমার এই জগন্নাথ 5 পুরুষও হয়ে গেল। বাহ, নতুন কলবর হলে আমি তো পটি পটি দিয়ে ঠাকুরকে আচ্ছা ইয়ে করে। আচ্ছা, আপনারা ধরে রাখুন 300 মানে 250-300 হবে। প্রায় 250-300 বছরের প্রাচীন হবেই ঠাকুর। মন্দিরটা। কিন্তু যেটা আমাদের দলিলি যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা 120 বছর হবে। 120 বছর মতন ওটা দলিলিটা আছে। আচ্ছা যেটা আমাদের কবলা আছে, যেটা ওটা আমাদের 120 বছর মতন আছে। আচ্ছা আচ্ছা, ওই দলিলটাই 120 বছরের প্রাচীন, হ্যাঁ, কিন্তু তার আগের এই ইতিহাসগুলো টাকা দিয়ে বসিয়েছি, আচ্ছা, যা আচ্ছা। টাকা সে বসিয়েছে। মানে তার আগেরও ইতিহাস প্রায় আরো 100-150 বছরের মানে হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে 250 বছর মতন প্রায় হয়ে 250 গেছে। বছর। না, তো 200-250 বছর তো হবেই। আনুমানিক। আমার তো দাদু এখানে মিনিমাম 65-এ উনি পরলোক হলেন, তো ওনার তো 65। তার মানে এরকম তারও যদি আগে। 65 করে ধরলে তো যদি 3 পুরুষ মানে তো এখানেই হয়ে এখানেই যাচ্ছে, হয়ে তাহলে যাচ্ছে, হ্যাঁ। 200 বছর হয়ে যায়। 200 বছর হয়ে যাচ্ছে। তো সেরকমই তো আমরা তো, আমার বাবার তো এই 50 হয়ে গেল, হ্যাঁ, তো হ্যাঁ। এরকম ধরতে গেলে আমাদের 200 কি 2.5 বছর, আমি ওই জন্য 250 বছর মেনে চলছি। আনুমানিক একটা মোটামুটি কম আনুমানিক আমি বেশি। 250 বছর মেনে চলছি। আমাদের মূর্তি দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের ওই পরমানন্দ পান্ডা ওই পুরী থেকেই তৈরি করে এনেছে। ওই মানে কাঠের পুরীর আমরা জগন্নাথ মন্দিরে যে প্রভু জগন্নাথের হ্যাঁ, ওই মূর্তি যে দেখি, ইয়ে হয়, ওই সেইখান থেকে কিছু অবশিষ্ট কাঠে ওই আচ্ছা। বিগ্রহটা তৈরি হয়েছে। বা এটা আমরাও, এটা একটা খুব আমাদের দাদু মানে আমাদের নতুন বলে তথ্য, গেছে। হ্যাঁ। তো আমরা যখন ঠাকুরের সেবা করি কিংবা নবকলের সময় যখন আমরা একটা ঠাকুরের একটা ইয়ে কাপড় দিয়ে একটা ইয়ে সেবা হয়, তখন আমরা বুঝতে পারি কি এটা ওইখানকার আছে বলে আমরা তখন বুঝতে পারি। আচ্ছা। এটা গুপ্ত সেবা আছে, হ্যাঁ। তা আমি ভালো মতন বলতে পারছি না। না, 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 একদম। তো এইটাই হচ্ছে জিনিসটা আমরা বুঝতে পারি, এই জিনিসটা আমরা এটা গোপনীয় রাখি। তো এটাই পুরী থেকে আনার মানে এটা উপযুক্ত প্রমাণ। যখন নবকলেবর হয়, আমরা নতুন করে ওটাকে পটি দিয়ে দিই, পটি দিয়ে অঙ্গরাং করে আমরা ইয়ে করি। আচ্ছা, মানে ঠাকুর একই চলে আসছে ওই পুরনো থেকেই এখন অবধি। হ্যাঁ। মানে আমরা এত দূরে পুরী জগন্নাথ দেবের দর্শনের জন্য যাই, তার একটা অংশও কিন্তু এখানে হ্যাঁ। রয়েছে। এটা মানে অনেক মানুষই জানেন না। মানে আমি দেখেছি নিজেও ডিজিটাল মাধ্যমে সার্চ করে, এই মন্দিরের খুব একটা তথ্য নেই, যেটা থাকা তথ্য উচিত। নেই যে এই মন্দিরে কেউ অনেকটা দূর থেকে আসতেন না। এখন আমি গুগল ম্যাপে আপনাদের একটা একটু পেজও রয়েছে দেখেছি। হ্যাঁ পেজ দিয়েছি, তারপর অনেক কিছু করার পরে তারপর এখন অনেক বাইরে থেকে ফোন আসে। এই কিছুদিন আগে একজন মালদা থেকে এসেছিলেন, আচ্ছা, তো অনেক দূর দূর থেকে আসেন, কি ওনারা বলেন কি আমরা এই ঠাকুর কাছে যা বলেছি আমাদের হয়েছে। তো আমিও সেটা একটু ইয়ে করি না, আমি এটা বলছি না কি ঠাকুরকে শুধু স্বার্থ নিয়ে আসার জন্য, সেটা আমি বলছি না। কি অনেক লোক এই ঠাকুরকে অনেক আরাধনা করেন, তো অনেক কিছু ফলপ্রাপ্তি করেছেন। তো এটা বহু তাহলে বলে কি জগন্নাথ ঠাকুর এখানে আমাদের উড়িয়া ভাষায় ডাকুয়া ঠাকুর, মানে ডাকের অর্থে অনেক ডাক শোনে। মানে মানুষের এটাই তো ভক্তি, এটাই হ্যাঁ, বিশ্বাস, হ্যাঁ, তো না অনেক হলে দূর তো আর দূর থেকে কিছুই ছুটে নেই আসেন। এরকম ভাবে দেখলে। কিন্তু একটা ব্যতিক্রম হয় জানা যে এটা বলে না স্টেশন কাছের লোক গাড়ি ছুটে যাচ্ছে, হ্যাঁ, 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 তো একদম। সেরকমই লোকেরা জেনেও তাহলে আজকাল কি বলুন তো, একটু জাঁকজমক থাকবে, তারপরে নানা প্রকার লাইট জ্বলতে থাকবে, সাউন্ড থাকবে। তো সেরকম এখানে সেখানে বেশি একটু ব্রাহ্মণ, মানে বেশি একটু চক্রতেই হয়ে একটু ভালো মতন ব্রাহ্মণ থাকবে, সেখানে বেশি ভিড় হবে। একদম একদম। তো এখন দেখছে কি না, এখন নর্মাল কিছু লাইট সাউন্ড কিছু নেই, এখন এখানে লোক কম হচ্ছে। আর যারা একটু প্রাচীন যারা আছেন, বয়স্ক লোকেরা এখানে প্রচুরই আসেন, কোনো সেরকম কিছু অসুবিধা হয় না, ভালো আচ্ছা, মতনই আপনাদের চলে। এই মন্দিরে কি মানে এমনি হয় না যে শুভ অনুষ্ঠানের কাজকর্ম যেগুলো হয়, মানে পৈতে বা এরকম না, ধরনের স্পেস হয় না থাকা বোধহয়, না? না কারণে, Space থাকার কারণে এই ওটা কারণে। আমরা করি না। আচ্ছা, যদিও কেউ এরকম ধরো হঠাৎ করে রেজিস্ট্রি ম্যারেজ করে এসেছেন, তবুও হ্যাঁ। আমরা কাগজ দেখে,
তো প্রপার আচ্ছা। কাগজ দেখে আমরা সেখানে বলে কি এখানে যদি মালা যদি দিতে চান, মালা দানের অনুষ্ঠান সম্পন্ন করা হয়, হ্যাঁ, মানে করা হয়। সেরকম উপযুক্ত প্রমাণ নথি দেখে। হ্যাঁ দেখে। আচ্ছা, আর যদি কেউ দূর থেকে এসে আপনাদের সাথে, যদি মনে হলো এই ভিডিওটা যারা এখন এই মুহূর্তে দেখছেন, হ্যাঁ, যদি কারোর মনে হয় যোগাযোগ করবে অন্য কোনো কারণে তাদের, তো কিভাবে যোগাযোগ করতে পারে? আমার এই ভিডিওতে? 8327793488 হচ্ছে আমার মোবাইল নম্বর আছে। আপনি এইতে ফোন করলে সবকিছু তথ্য পেয়ে যাবেন। এখানকার বিশেষ বিশেষ পুজোর সম্বন্ধে বলুন, কি কি বিশেষ পুজো বিশেষ হয় বা পুজো বলতে গেলে আপনার পূর্ণিমা ধরে রাখুন, পূর্ণিমাতে প্রচুর ভিড় হয়। তারপরে তো রইলো যত রথযাত্রা, জন্মাষ্টমী হলো, জগন্নাথের যে পুজো, এখানে হনুমানজি আছেন, হনুমান জয়ন্তীতে প্রচুরই ভিড় হয়। তো এরকমই সামনেই তো চলে। শিবরাত্রি, এখানে তো মানে বাবা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। হ্যাঁ, শিবরাত্রি আপনার যে কোনো পুজো আপনার এখানে দেখবেন ধুমধামতে হয়। আচ্ছা। সেরকম যজমান আসেন, ইয়ে করেন, প্রসাদ বিতরণ হয়, সেরকম কিছু সবকিছুই ঠিক মতন চলে। আচ্ছা, এখানে কি সাধারণ মানুষের জন্য কোনো ভোগ বিতরণের কোনো ব্যবস্থা এই হ্যাঁ, মুহূর্তে রয়েছে? ব্যবস্থা আপনি ওই আগে থেকে এসে নাম একটু বুকিং করে দিয়ে গেলে আপনি ওটা অন্নভোগের জন্য আপনি আচ্ছা। প্রসাদ পেয়ে যাবেন। সেটা কিরকম মূল্য নির্ধারণ করা হয়েছে মোটামুটি একটা? ওটা মূল্য সেরকম ঠিক থাকে না। ধরে রাখি পূর্ণিমাতে আসবেন, হ্যাঁ, ওই 50 টাকা করে নেওয়া হয়, আটা সিন্নি পাইবেন। আচ্ছা। আর অন্নভোগের কোনো ফিক্স থাকে না, আচ্ছা। কখন কার থেকে নেওয়া হয় কার থেকে নেওয়া হয় না, সেরকম কোনো মানে mandatory না। পরিস্থিতি সাপেক্ষে এটা পরিস্থিতি সাপেক্ষে। নির্ভর করে। হ্যাঁ, যদি আমাদের হয়ে যায়, হুম। কোথা থেকে হয়ে যায়, যদি আছে আমরা ওটাকে ওর দিনে ফ্রি করে দিই, কি না আজকে থেকে কালকে টাকা দিতে হবে। যেদিকে দেখা যাচ্ছে না সব মার্কেটিং দিকে, তো ওইদিকে যাচ্ছে, এটা সোজাই কথা। তো ওই টাকাটা তো আমরা নিয়ে নিই, কি এই মূল্যতে এবার এই ভোগটা দেওয়া হবে। আচ্ছা। যেরকম রথযাত্রা দিন তো 300 টাকা করে নেওয়া হয় লোকদের থেকে, ভোগের বিতরণের জন্য 300 টাকা করে নেওয়া হয়। মানে তো সেটা- অন্নভোগ থাকে তাতে? হ্যাঁ, অন্নভোগ থেকে ওর নেওয়া হয়। আর যেরকম এই জন্মাষ্টমীতে হলো অনেক ফ্রিতে দেওয়া হয়, কার থেকে টাকা নেওয়া হয় না। এটা এই নতুন বছর দিন এরকম তাহলে নেওয়া হয়েছিল না, কারো থেকে কিছু নেওয়া হয়েছিল না। মানে ঠাকুরের প্রসাদটা আপনারা হ্যাঁ। চেষ্টাই করেন যাতে একটু হলেও সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। বোঝা যায়। কিছু লোক এসে জিজ্ঞেস করেন কোন পাশে জগন্নাথ বসে আছেন, জানতে পারেন না। তবে আমি এখানে বলে দিতে চাই, মহাপ্রভু জগন্নাথ, ওইদিকে বড় ভাই বলরাম বসে আছেন, মাঝখানে ওনার বোন সুভদ্রা দেবী, এদিকে রাধা গোবিন্দ, আর ওই পাশে মহালক্ষ্মী দেবী, এইদিকে শালগ্রাম আছেন, ওইদিকে গোপাল আছেন, আর ওইদিকে নিচে আমার নর্মদেশ্বর শিবলিঙ্গ, আর মনসা মা, আদিঘট, আর গণেশজি, আর ওই পাশে আছেন বালাজি দেব আছেন, ফটো আছে, আর বাঙ্কে বিহারীজি ফটো আছে। এই হচ্ছে আমাদের একটা ছোট মতন মন্দির, কিন্তু ছোট মন্দির কিন্তু ইতিহাস বড়। তো আশা করি কি যে পুরী থেকে যে আসা, যে পরমানন্দ পান্ডার উদ্যোগে যে এখানে যে হেঁটে হেঁটে, তখন তো ট্রেন ছিল না, কিছু ছিল না, একটা ঠাকুর রেখে দিয়ে আবার যেতেন, আবার হেঁটে হেঁটে, এই যে ওনার যে নিষ্ঠা, যে ভক্তি, তো আজকে মনে হয় যেরকম শখের বাজার জগন্নাথ মন্দির, তো ওনার জীবদান হয়ে গেছে। এইটাই হচ্ছে সত্য। জয় জগন্নাথ। Así
আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই প্রাচীন মন্দিরের যাবতীয় তথ্য তুলে ধরতে পেরেছি। তবে যদি কিছু আমার তরফ থেকে এরকম মিস হয়ে গিয়ে থাকে বা আপনাদের যদি কোনো রকম অনুসন্ধান থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশন খোলাই রইল। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো জিজ্ঞাসা রাখতে পারেন। আর একদম অবশেষে এটাই বলবো, যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। লাইক করতে কিন্তু কৃপণতা করবেন না, আর পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের এই মূল্যবান শেয়ারিং এর মাধ্যমে এত প্রাচীন এই মন্দিরের তথ্য সকলের কাছে পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।